হ্যালো ভিউয়ার্স, অচিততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে। এছাড়া তোমাদের সাজেশানেও 2024-এর সাজেশানেও এই প্রশ্নটি রয়েছে, ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি। তো এটা 10 বা 15 নম্বরের অ্যান্সার হিসাবে তোমাদেরকে আমি এই কোশ্চেন অ্যান্সারের আগেও তোমাদের সামনে এই ভিডিওটি আলোচনা করেছি, কিন্তু এখন তোমাদের কলেজের প্রজেক্ট হিসেবে এই প্রশ্নটি দিয়েছে। তাই 1000 ওয়ার্ডে অর্থাৎ 1000 শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে এই ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতির উপরে বা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে। তা অর্থাৎ 1000 শব্দের অ্যান্সার মানে কাছাকাছি 20 নম্বরের অ্যান্সার তোমাদের এটা কলেজ প্রজেক্টের হিসেবে লিখতে হবে। তাই তোমাদের সামনে আমি এই কলেজের প্রজেক্ট হিসেবে এই প্রশ্নটির উত্তরটি নিয়ে আলোচনা করছি। প্রশ্নটা অনেকভাবে এখানে আসতে পারে। ভারতীয় যুক্তরাষ্ট্রের লক্ষণীয় বৈশিষ্ট্য নির্দেশ করো, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো, ভারতীয় শাসনতন্ত্র আকৃতিতে যুক্তরাষ্ট্র কিন্তু বস্তুগত এককেন্দ্রিক, এগুলো আলোচনা করো। অনেকভাবেই আসতে পারে, কিন্তু মূলত প্রশ্ন হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থার প্রকৃতি। তা প্রথমে বৈশিষ্ট্য দেখো, ভারতীয় শাসনতন্ত্রের রাজ্যসমূহের ইউনিয়ন অফ স্টেট বর্ণনা করলেও তত্ত্বের দিক থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি বর্তমান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য তিনটি ভারতে বর্তমান। তা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ এই তিনটি বৈশিষ্ট্যের ভিতর দিয়েই বোঝা যায় যে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অঙ্গীভূত। প্রথমত, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হল কেন্দ্র অঙ্গরাজ্যের মধ্যে শাসন ক্ষমতার বন্টন। ভারতীয় শাসনতন্ত্রে ইউনিয়ন, রাজ্য এবং যুগ্ম তালিকার মাধ্যমে কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে শাসন ক্ষমতার বন্টন হয়েছে। দ্বিতীয়ত, কেন্দ্র ও অঙ্গরাজ্যের স্বাতন্ত্র রক্ষার জন্য যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র লিখিত ও দুষ্পরিবর্তনীয় হওয়া প্রয়োজন। ভারত ক্ষমতা বন্টন সংক্রান্ত অংশ দুষ্পরিবর্তনীয়, এর পরিবর্তনের জন্য বিশেষ সংশোধন পদ্ধতির প্রয়োজন। এরপরে দেখো রয়েছে তৃতীয়ত, কেন্দ্র ও অঙ্গরাজ্যের ক্ষমতা সংক্রান্ত বিসংবাদের জন্য একটি নিরপেক্ষ সর্বোচ্চ আদালত থাকা প্রয়োজন। ভারতীয় শাসনতন্ত্রে সেই দায়িত্ব পালনের জন্য রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট বা প্রধান ধর্মাধিকরণ। সুতরাং তত্ত্বের দিক থেকে ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র বলা যেতে পারে। শাসনতন্ত্রের বিভিন্ন ধারার বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতে এককেন্দ্রিকতার প্রবণতা রয়েছে এবং অন্যান্য যুক্তরাষ্ট্র থেকে এখানেই ভারতের পার্থক্য। পয়েন্ট, ক্ষমতা বন্টনের প্রকৃতি, কেন্দ্রের ব্যাপক ক্ষমতা। ভারতীয় শাসনতন্ত্রের ক্ষমতা বন্টনের প্রকৃতি অন্যান্য যুক্তরাষ্ট্র থেকে ভিন্ন রূপ। সাধারণত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে শাসন ক্ষমতা বন্টন করা হয়। প্রথমত, শাসনতন্ত্রে কেন্দ্রের ক্ষমতা নির্দিষ্ট করে অবশিষ্ট ক্ষমতা অঙ্গরাজ্যগুলির জন্য সংরক্ষিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার এই পদ্ধতি অনুকরণ করা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যগুলির ক্ষমতা নির্দিষ্ট করে কেন্দ্রের হাতে অবশিষ্ট অর্পণ করা হয়। এই পদ্ধতি কানাডায় গৃহীত হয়েছে। ভারতীয় শাসনতন্ত্রে এই দুই পদ্ধতির কোনোটিকে পুরোপুরি গ্রহণ করা হয়নি। শাসনতন্ত্রের সকল বিষয়গুলি ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মাধ্যমে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অবশিষ্ট ক্ষমতা কানাডার মতো কেন্দ্রের হাতে ন্যস্ত হয়েছে। মূল শাসনতন্ত্র অনুযায়ী কেন্দ্র 97টি বিষয়ে অনন্য ক্ষমতা এবং 57টি বিষয়ে রাজ্যসমূহের সহিত যুগ্মভাবে ক্ষমতা ভোগ করে। অঙ্গরাজ্যগুলির 66টি বিষয়ে অনন্য ক্ষমতা রয়েছে। বর্তমানে শাসনতন্ত্র সংশোধনের আইনের মাধ্যমে তালিকাগুলির পরিবর্তন হয়েছে। এর ফলে 99টি বিষয় ইউনিয়ন তালিকা, 61টি বিষয় রাজ্য তালিকা এবং 52টি বিষয় যুগ্ম তালিকাভুক্ত হয়েছে। তাছাড়া শাসনতন্ত্রের বিভিন্ন ধারায় রাজ্যগুলি সম্পর্কে আইন প্রণয়নের বিশেষ ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি কার্যকর করতে এবং রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণাকালে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে সমর্থ। 2 বা ততোধিক রাজ্যের আইনসভার প্রস্তাবক্রমেও কোনো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের ক্ষমতা প্রযুক্ত হবে। তাছাড়া শাসনতন্ত্রের 249 ধারা অনুযায়ী পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাবানুসারে
পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। পয়েন্ট 2, রাজ্যপাল নিয়োগ। ভারতীয় শাসনতন্ত্রের বিভিন্ন ধারার মাধ্যমেই যে কেন্দ্রের হাতে ব্যাপক ক্ষমতা অর্পণ করা হয়েছে তা নয়, নানাভাবে রাজ্যগুলির উপর কেন্দ্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। কানাডার অনুকরণে অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসনকর্তা রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যপালকে অপসারণ করবার ক্ষমতাও রাষ্ট্রপতির আছে। 3 নম্বর পয়েন্ট, শাসন পরিচালনায় কেন্দ্রীয় নির্দেশ। কেন্দ্রীয় আইন ও শাসনের সহিত রাজ্যের শাসন পরিচালনার সামঞ্জস্য বিধানের জন্য কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যগুলিকে নির্দেশ প্রদান করতে পারে 256 এবং 257 ধারার মাধ্যমে। ওই নির্দেশ অঙ্গরাজ্যগুলিকে মেনে চলতে হয়। 4 নম্বর পয়েন্ট, 1, নাগরিকতা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাধারণত দ্বিনাগরিকতা বর্তমান থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার দ্বিনাগরিকতা বর্তমান। একই ব্যক্তি কোনো রাজ্যের নাগরিক ও যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন, কিন্তু ভারতবর্ষের জাতীয় ঐক্য সংহতির জন্য একমাত্র ভারতীয় নাগরিকতা স্বীকৃত হয়েছে। 5 নম্বর পয়েন্ট, অভিন্ন বিচার ব্যবস্থা। অন্যান্য যুক্তরাষ্ট্রের দ্বৈত বিচারালয় আছে, অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র আদালত আছে এবং যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র আদালত আছে, কিন্তু ভারতের সকল বিচারালয় একই বিচার ব্যবস্থার অঙ্গীভূত। সুপ্রিম কোর্ট এই একত্রীভূত বিচার ব্যবস্থার শীর্ষস্থান অধিকার করে আছে এবং চরম আপিল আদালত হিসেবে কাজ করে। হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীন। তাছাড়া ভারতের দেওয়ানি ফৌজদারি কার্যবিধি একই ধরনের, অন্যান্য যুক্তরাষ্ট্রের মতো কোনো পার্থক্য নেই। পয়েন্ট, উচ্চ পর্যায়ে কর্মচারী নিয়োগ। উচ্চ পর্যায়ের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির কোনো স্বাতন্ত্র্য নেই। সর্বভারতীয় চাকরিতেও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে কর্মচারীগণকে নিযুক্ত করে। তাছাড়া নির্বাচনের ক্ষেত্রে সমগ্র ভারতের জন্য একটি নির্বাচন কমিশন নিয়োগ অঙ্গরাজ্যের অধিকার ক্ষুণ্ণ করে। 7 নম্বর পয়েন্ট, অঙ্গরাজ্যের সীমা ও নাম পরিবর্তন। ভারতীয় শাসনতন্ত্রকে সমগ্রভাবে দুষ্পরিবর্তনীয় বলা যেতে পারে না। কতগুলি বিষয় যেমন রাজ্য সীমার পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তন প্রভৃতি পার্লামেন্ট এককভাবে করতে পারে। অবশ্যই এই বিষয়ে বিল উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট রাজ্যসমূহের মতামত জানাতে হয় বা জানতে হয়। মতামত গ্রহণ পার্লামেন্টের পক্ষে বাধ্যতামূলক নয়। পয়েন্ট 8, রাজ্যের প্রতিনিধিত্ব। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষে প্রতি অঙ্গরাজ্যের সমান সংখ্যক প্রতিনিধি প্রেরণের নীতি স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মতো বৃহৎ রাজ্য এবং আলাস্কার মতো ক্ষুদ্র রাজ্য 2 জন করে প্রতিনিধি সিনেটে পাঠাতে পারে, কিন্তু ভারতে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে রাজ্যসভায় আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। তাছাড়া রাষ্ট্রপতি 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেন। 9 নম্বর পয়েন্ট দেখো, রাজস্ব বন্টনের প্রকৃতি। ভারতীয় শাসনতন্ত্র রাজস্ব বন্টন ব্যাপারেও কেন্দ্রপ্রবণ। অধিক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ ও পরোক্ষ করগুলি কেন্দ্রের অধীন। অঙ্গরাজ্যগুলিকে অর্থ সাহায্যের জন্য কেন্দ্রের উপর নির্ভরশীল হতে হয় এবং সাধারণত অর্থ সাহায্য করা কেন্দ্রের বিবেচনাধীন। শিল্প প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা, শিল্প লাইসেন্স প্রদান, কেন্দ্রীয় প্রকল্প প্রতিষ্ঠা বা অঙ্গরাজ্যে কেন্দ্রীয় বিনিয়োগ প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো রাজ্য সরকারের আর্থিক উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি কেন্দ্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন। পয়েন্ট 10, জরুরি অবস্থা। শাসনতান্ত্রিক অচল অবস্থার ঘোষণা করে রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার কেন্দ্রের হাতে তুলে নিতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণা দ্বারা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সরাসরি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় পরিবর্তিত করতে পারেন। জরুরি অবস্থায় যে কোনো বিষয় সম্পর্কে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারেন এবং এই অবস্থায় পার্লামেন্ট রাজ্য তালিকার উপর হস্তক্ষেপ করতে পারে। পয়েন্ট, সমালোচনা। এই সকল কারণের জন্য জেনিংস বলেছেন যে ভারত যুক্তরাষ্ট্র হলেও এতে এক কেন্দ্রিকতার প্রবণতা প্রবল। হয়ার অর্থাৎ কেসি হয়ার বলেছেন ভারতে এক কেন্দ্রিক রাষ্ট্র স্থাপন করে তাতে কিছু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংযোজিত হয়েছে। সুতরাং শাসনতন্ত্র প্রণেতাগণের উদ্দেশ্য যাই হোক না কেন,
বাস্তব ক্ষেত্রে শাসন ব্যবস্থা এককেন্দ্রিক রূপই গ্রহণ করেছে। পয়েন্ট, কেন্দ্র প্রবণতার কারণ। অনেক লেখক এই মতকে পুরোপুরি স্বীকার করতে চান না। দুর্গাদাস বসু বলেছেন, ভারতীয় শাসনতন্ত্রকে সম্পূর্ণরূপে এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয় বলা যায় না, উভয়ের সংমিশ্রণ বলাই উচিত। এটি এক অভিনব ধরনের ইউনিয়ন বা রাষ্ট্র সমবায়। যুক্তরাষ্ট্রীয় তত্ত্ব স্বীকৃত হলেও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। ভারতীয় শাসনতন্ত্র এই নীতিকেই ঘোষণা করছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার চিরাচরিত তত্ত্ব বর্তমানে কোনো দেশে স্বীকৃত নয়। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রভাবে অন্যান্য যুক্তরাষ্ট্রেও কেন্দ্রিকতার প্রবণতা দেখা দিয়েছে। দেশ বিভাগের পর নানা সমস্যা, নিরাপত্তার প্রশ্ন, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি ভারতে কেন্দ্রীয় ক্ষমতা বৃদ্ধি করেছে। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য পরিকল্পিত অর্থ ব্যবস্থার সার্থক রূপায়ণের জন্য স্বাভাবিকভাবেই ভারতের কেন্দ্রীয় সরকার শক্তিশালী হয়ে উঠেছে। প্যারা করে, বর্তমানে পৃথিবীতে প্রতিটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার নানা কারণে শক্তিশালী হয়েছে। ভারতীয় শাসনতন্ত্র তার ব্যতিক্রম নয়। প্রসঙ্গত মনে রাখতে হবে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতৃবৃন্দ একটি ঐক্যবদ্ধ ও কেন্দ্রীভূত প্রশাসন সহ স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন। তারই ফলে যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের কাঠামো সংরক্ষণ করে সংবিধানে এমন ব্যবস্থা রইল যাতে কেন্দ্রে ক্ষমতাসীন শাসক দল রাজ্যগুলির ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে পারে এবং শাসনতন্ত্রকে প্রকৃতপক্ষে এককেন্দ্রিক করে তোলা যায়। শাসনতন্ত্রের মধ্যে এমন বীজ রোপণ করা হলো যাতে যুক্তরাষ্ট্রকে এক কেন্দ্রে রূপান্তর করা যায়। অপর একটি কারণ হিসেবে উল্লেখ করা যায় যে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পদ্ধতির মধ্যে এককেন্দ্রিক ঝোঁক সুপ্ত ছিল। স্বাধীনতার পূর্বে ভারত একটি এককেন্দ্রিক রাষ্ট্র ছিল এবং এককেন্দ্রিক রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রে পরিণত করবার ক্ষেত্রে শাসনতন্ত্রে অনেক এককেন্দ্রিক বৈশিষ্ট্য থেকে যায়। পয়েন্ট, কেন্দ্রিকতার সম্প্রসারণ এবং বর্তমান বিতর্ক। স্বাধীনতার পরবর্তী 30 বছর ধরে কেন্দ্র ও রাজ্যগুলিতে একটি রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য থাকায় কেন্দ্রীকরণের ঝোঁক প্রবল হয়ে ওঠে এবং ক্রমশ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রসারিত হয়েছে। 1971 সালের সাধারণ নির্বাচন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাফল্য, 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা, 1976 সালে 42তম শাসনতন্ত্র সংশোধন আইন প্রভৃতির দ্বারা রাজ্যগুলির নির্বাচনের পরবর্তী অধ্যায় থেকেই কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হতে থাকে। দাবি ও প্রতিবাদ সাময়িকভাবে খর্ব করা হয়। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যে কংগ্রেসি কর্তৃত্ব বজায় থাকায় শাসনতান্ত্রিক ব্যবস্থার সুযোগ গ্রহণ করে কেন্দ্রকে সর্বশক্তিমান করে তোলা হয়েছে। শান্তি শৃঙ্খলার প্রশ্নে, প্রশাসনের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এবং রাজ্যে রাষ্ট্রপতির শাসন বলবৎ করার প্রশ্নে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। শাসনতন্ত্রে স্বীকৃত রাজ্যগুলির সীমিত ক্ষমতা প্রয়োগও সম্পূর্ণ খর্ব হয়েছে। এরপরে দেখো এখানে একটা ইংরেজি, এই কথাগুলোই ইংরেজিতে এখানে লেখা আছে, তোমরা এই অংশটা বাদ দিয়ে পরের প্যারা থেকে তোমরা এখানে লিখবে। 1969 সালে আন্না ডুরাই এবং ডিএমকে সরকার যে প্রতিবাদের শুরু করেছিল, পরবর্তীকালে তা অনেক তীব্রভাবে পশ্চিমবঙ্গ সরকারের কণ্ঠে ধ্বনিত হয়েছে। রাজ্যগুলিকে অধিকতর স্বাতন্ত্র্য দানের দাবি ও সুপারিশ সম্পর্কে 1978 সালের পর জনতা সরকারও উদার মনোভাব গ্রহণ করতে পারেনি। রাজ্যগুলির অধিকতর স্বাতন্ত্র্য কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে তুলবে বলে যে যুক্তি দেখানো হয়েছে তা পশ্চিমবঙ্গ এবং অন্যান্য সরকার স্বীকার করতে চায় না। পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবের মৌলিক লক্ষ্য হল শাসনতান্ত্রিক উপায়ে কেন্দ্রের আধিপত্য বিলোপ করে রাজ্যগুলিকে অধিকতর শক্তিশালী করা। মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, কর্ণাটক, কেরল প্রভৃতি রাজ্যের মুখ্যমন্ত্রীগণ পশ্চিমবঙ্গ সরকারের সুপারিশের যৌক্তিকতা স্বীকার করে কেন্দ্র রাজ্য সম্পর্কের মূল্যায়নের কথা বলেছেন। ভারতের রাষ্ট্রপতিও স্বীকার করেছেন যে কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটেছে। শাসনতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংরক্ষণের জন্য
জাতীয় স্তরে আলোচনার উপর রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করেছেন। রাষ্ট্রপতি শ্রী রেড্ডি এক ভাষণে বলেন, নভেম্বরের 8, 1981 ভারতীয় সংবিধানের এককেন্দ্রিক প্রবণতা বাস্তব ক্ষেত্রে 3টি কারণে অধিক শক্তিশালী হয়েছে। সেই 3টি কারণ দেখো। প্রথমত, অঙ্গরাজ্যগুলির আর্থিক অসঙ্গতি এবং কেন্দ্রের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনা কমিশনের প্রাধান্যমূলক ভূমিকা। এবং তৃতীয়ত, ভারতের বিশেষ রাজনৈতিক অবস্থা, যে অবস্থায় স্বাধীনতার দীর্ঘদিন পরেও একই রাজনৈতিক দল কেন্দ্র ও রাজ্যগুলিতে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। প্যারা করে দেখো, বর্তমান বিতর্কের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে ভারতের মতো বিরাট দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থায়ী করতে হলে বিভিন্ন জাতির আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ মর্যাদা দিতে হবে। তাতেই দেশের ঐক্য সংহতি দৃঢ় হবে। কেন্দ্র রাজ্য সম্পর্কের বর্তমান ও অসন্তোষজনক অবস্থার একটি যুক্তিসঙ্গত দ্রুত মীমাংসার প্রয়োজন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ব্যতীত প্রদেশে কর্ণাটকে এবং পন্ডিচেরিতে কংগ্রেস সরকারের প্রতিষ্ঠাকালে এবং দক্ষিণ ভারতের 4টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে কেন্দ্র রাজ্যের সম্পর্ক বিষয়ে প্রস্তাব গ্রহণ বিশেষ তাৎপর্যমণ্ডিত হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রাক্তন বিচারপতি সারকারিয়ার সভাপতিত্বে কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য সারকারিয়া কমিশন গঠন করেন। কেন্দ্র রাজ্য সম্পর্কের যুক্তিসঙ্গত মীমাংসা একান্তই কাম্য। সারকারিয়া কমিশন বিভিন্ন রাজ্য সরকারের বক্তব্য শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কমিশনের সম্মুখে প্রতিবেদন পেশ করা হয়েছে, কিন্তু সারকারিয়া কমিশনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়েছে। অনেকগুলি রাজ্য সরকার এমনকি ইউনিয়ন সরকারও কমিশনের কাজে বিশেষ আগ্রহ প্রকাশ করেনি। অপরদিকে কেন্দ্রীয় সাহায্য, শিল্প সংগঠন, বিভিন্ন প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় সাহায্যের বৈষম্য নীতি, রাজস্ব বণ্টন প্রভৃতি বিষয়ে অকংগ্রেসি রাজ্যগুলির বিক্ষোভ বর্ধিত হয়েছে। দেশের ঐক্য সংহতির স্বার্থে অতি কেন্দ্রিকতার প্রবণতা দূর করে কেন্দ্র রাজ্য সম্পর্কের সুষ্ঠু পুনর্বিন্যাস একান্তভাবে প্রয়োজন। 1996 সালের লোকসভা নির্বাচনে ভারতের রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। কেন্দ্রে সংযুক্ত মোর্চার সরকার রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় তত্ত্বকে বাস্তবে রূপায়িত করতে কর্মসূচি গ্রহণ করেছেন। সারকারিয়া কমিশনের সুপারিশগুলি বিবেচনা ও কার্যকর করার জন্য 13 দলের সংযুক্ত মোর্চা ইউনাইটেড ফ্রন্ট প্রতিশ্রুতবদ্ধ। কিন্তু 1998 সালের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে প্রতিষ্ঠিত বিজেপি ও তার সহযোগী দলগুলির সরকার 13 মাস শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালে কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে অতি কেন্দ্রিকতার ঝোঁক প্রকাশ পেয়েছে। 1999 সালের 17 এপ্রিল কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটেছে। 1999 সালের পুনরায় লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সরকার পূর্বতন সরকারের নীতিগুলি অবলম্বন করেছে। তো এই ছিল ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতির উপরে যে 1000 শব্দের যে কলেজ প্রজেক্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে তোমাদের কলেজ প্রজেক্টের জন্য এটা রেডি করো। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া যে হাতে গোনা 2-3টি টিকা প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি, তার অ্যান্সার খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক